অফিসের উদ্দেশ্যে বের হতেই পাশের বাসার শান্তা ভাবি আমাকে দেখেই মুখ গোমরা করে বললেন, এই দোলাকে বাপের বাড়ি থেকে আনছো না কেন? তোমার বউ ছাড়া পুরো বিল্ডিংটা কেমন জানি খালি খালি লাগছে। এতদিন বউকে বাপের বাড়ি রাখে কেউ? আমি হেসে বললাম, নিয়ে আসবো ভাবি, সবে তো কয়েকদিন হলো। ওর বড় ভাই অস্ট্রেলিয়া থেকে এসেছেন, তো সবাইকে নিয়ে সিলেট চিটগং ঘুরে বেড়াচ্ছেন। উনি ঢাকায় ফিরলেই দোলা বাড়ি চলে আসবে। ভাবি হেসে বললেন, তোমরা যে কি না, বউকে রেখে এতদিন একা কেমনে থাকো বুঝি না। তোমার ভাই তো আমি একবেলা বাপের বাড়ি গেলেই ফোন দিতে দিতে অস্থির করে ফেলে। আমি আর কোনো কথা না বলে ভাবির কাছ থেকে বিদায় নিয়ে অফিসের উদ্দেশ্যে পা বাড়ালাম। অফিস শেষে কলিগদের সাথে বসে আড্ডা দিচ্ছি। অভি হাসতে হাসতে বলল, আরে শহীদ ভাই, আপনি তো খুব সোশ্যাল হয়ে গেছেন। আগে তো অফিস শেষ হবার ঘন্টাখানেক আগেই বের হয়ে বাসার দিকে ছুটতেন, আর এখন তো বাসায় যাওয়ার নামই নেন না আমাদের সাথে আড্ডা দিতে দিতে। আমি বললাম, আর কি করব বলুন, ঘরে তো আসল জিনিসই নেই। ঘরে গিয়ে কি করব হুদাহুদি? সে কি, ভাবি এখনো আসেনি বাসায়? আপনাকে ছেড়ে তো এতদিন কোথাও থাকার মানুষ সে না। আমি হেসে বললাম, আরে ভাই, আপন ভাই এসেছে এতদিন পর, ওনার সাথে একটু সময় কাটাবে না? তাও ঠিক, কিন্তু আপনার কষ্টও তো ভাবির বোঝা উচিত। এই যে বাসায় না গিয়ে ঘন্টার পর ঘন্টা আমাদের সাথে বসে আড্ডা দিচ্ছেন, আপনার ভেতরের কষ্টটা তো আমরা বুঝি। এমন সময় আশরাফ বলল, তবে যাই বলেন ভাই, শহীদ ভাই আসলেই অনেক লাকি। ভাবি যেমন ভদ্র তেমনি দেখতে ভালো। ওনার মতো বউ থাকলে আমি 1 ঘন্টা কেন 3 ঘন্টা আগে অফিস থেকে বের হয়ে বাসার দিকে দৌড়াতাম, অফিসের কাজকে পাত্তাই দিতাম না। বলেই সবাই হাহা করে হেসে উঠল। বাসায় ফিরে ব্লেজার খুলে বিছানার উপর ছুঁড়ে মারলাম। বিছানার সাথে শরীরটা এলিয়ে দিলাম। এলোমেলো কিছু ভাবনা আমার চারিপাশ থেকে যেন আমায় ঘিরে ধরেছে। এমন সময় মোবাইলের রিংটোনটা বেজে উঠল। আমার ছোট বোন দীপা আমাকে কল করেছে, কিন্তু হঠাৎ কেন কল করেছে বুঝতে পারলাম না। কলটা রিসিভ করলাম। অপর প্রান্ত থেকে দীপা বলল, ভাইয়া, আম্মা খুব অসুস্থ, হসপিটালে ভর্তি, তুমি কি একটু আসবে? আম্মা তোমাকে দেখতে চাইছে। বিয়ের পর থেকে আমি আর বাবা মায়ের সাথে থাকি না, আলাদা বাসায় থাকি। কদিন যাবত আম্মার খবর নিতে পারি না। আম্মার অসুস্থতার খবর শুনে বুকের ভেতরটা কেমন জানি করে উঠল। বিছানা থেকে উঠে বাসা থেকে বের হয়ে গেলাম। 2 ঘন্টা যানজটের পথ অতিক্রম করে আমি মেডিকেলে প্রবেশ করতেই আমার ছোট বোন কান্না করতে করতে দৌড়ে এসে আমাকে জড়িয়ে ধরল। আমি অবাক হয়ে জানতে চাইলাম, কি হয়েছে, এভাবে কান্না করছিস কেন? দীপা বলল, ভাইয়া, আম্মাকে অপারেশন করার জন্য অপারেশন থিয়েটারের ভেতর নিয়ে গেছে। আমি চমকে উঠলাম। আমার নিজের কানকে যেন আমি বিশ্বাস করতে পারছিলাম না। আমার চোখে পানি ছলছল করছে। আম্মা সুস্থ থাকা অবস্থায় অনেকবার আমাকে কল দিয়েছে, কিন্তু দেখতে আসতে পারিনি। দোলাকে অনেকবার বলেছি, কিন্তু দোলা আম্মাকে দেখতে আসেনি। আমি বললাম, দীপা, আব্বু কোথায়? দীপা বলল, ভাইয়া, আব্বু এটিএম বুথে টাকা তুলতে গেছে। আম্মা যখন বেডে ছিল, ভাবি এসেছিল আম্মাকে দেখতে। কথাটা শুনে আমি চমকে উঠলাম। মুহূর্তের মধ্যেই আমার চেহারা বদলে গেল। চোখ বড় বড় করে বললাম, কি বলছিস তুই? তোমার বিশ্বাস হচ্ছে না ভাবি এসেছিল আম্মাকে দেখতে? খুব স্বাভাবিকভাবেই আম্মার সাথে কথা বলেছে। আমি কাপা কাপা গলায় বললাম, কিন্তু এটা কিভাবে সম্ভব? হয়তো ভাবি সব মান অভিমান ভুলে আম্মার অসুস্থতার কথা শুনে এসেছিল। দীপার কথা শুনে আমার কেমন যেন অস্বস্তি লাগছিল। ওকে বললাম, তুই থাক, একটা কাজ আছে, আমি যাচ্ছি, ভালো মন্দ আমাকে জানাবি। বলেই হসপিটাল থেকে তাড়াহুড়ো করে বের হয়ে আসলাম। রাত 12টা বাজে। সিঁড়ি দিয়ে বাসার দিকে উঠছি। এমন সময় শান্তা ভাবি তার রুমের সামনে থেকে ডাক দিয়ে বলল, তোমার আম্মা নাকি অসুস্থ, তার অপারেশন চলছে, এখন কি অবস্থা? কথাটি শোনা মাত্র আমি অবাক হয়ে বললাম, ভাবি, আপনি কিভাবে জানলেন আমার আম্মা অসুস্থ? দোলা বলেছে। কিছু সময় আগে তোমাদের বাসায় গিয়েছিলাম, তখন দোলা বলল তুমি নাকি মেডিকেলে গিয়েছো। কথাটি শুনে আমি আঁতকে উঠলাম। আমার সারা শরীর থরথর করে কাঁপতে লাগলো। ভাবি, আপনি কি বলছেন? দোলা আপনাকে বলেছে? হ্যাঁ, দোলাই তো বলল। আমি ভয়ে কাপা কাপা গলায় বললাম, আপনি আমাদের বাসায় কখন গিয়েছিলেন? এই তো আধা ঘন্টা আগে গিয়েছিলাম। তোমাকে এমন অস্থির লাগছে কেন? কোনো সমস্যা? না, কোনো সমস্যা না। ঠিক আছে, আপনি থাকুন, আমি বাসার দিকে যাচ্ছি। বলেই দৌড়ে আমি সিঁড়ি বেয়ে বাসার দিকে চলে গেলাম। বাসার সামনে এসে আমি আর একটা ধাক্কা খেলাম, কারণ আমার বাসার দরজায় বড় তালাটা ঠিক সকালবেলা যেভাবে লাগিয়ে রেখেছিলাম ঠিক সেভাবেই লাগানো আছে। তাহলে দোলা কোথায়? আমি নিজের কাছে প্রশ্ন করাতেই আরেকটা ধাক্কা খেলাম, কারণ আমি তো ওকে ভাবতে ভাবতে স্থির হয়ে দরজার তালাটা খুললাম। বাসার ভেতরে প্রবেশ করলাম। বাসার চতুর্দিকে তাকালাম। বাসা একদম খালি, ঘরে কেউ নেই। কিন্তু আমি এসব কি ভাবছি? বাসায় কে থাকবে? তাহলে ভাবি এসব কি বলল? দোলাকে কি সত্যি সত্যি দেখেছে? আর আমার আম্মা অসুস্থ, এই খবরটাকে কে বলল? সত্যি কি দোলাই খবর বলেছে? কিছুই ভাবতে পারছি না। বেডরুমের দিকে পা বাড়ালাম। খাওয়া দাওয়া শেষে বিছানায় এসে বসে মোবাইলটা হাতে নিয়ে আম্মার খোঁজ খবর নিলাম। আম্মার অপারেশন সাকসেসফুল, বেডে ট্রান্সফার করা হয়েছে। স্বস্তির একটা নিঃশ্বাস ফেললাম। কলটা কেটে দিয়ে ল্যাপটপটা হাতে নিয়ে অফিসে সবার সাথে জুম মিটিং এ জয়েন করলাম। কিছু সময় তাদের সাথে আড্ডা দিতে লাগলাম। পরদিন অফিসে আমি কাজ করছিলাম। কাজ করতে করতে কখন দুপুর হয়ে গেছে খেয়াল নেই। অভি আমার কক্ষে প্রবেশ করলো। আমাকে বলল, লাঞ্চের সময় হয়েছে, সেদিকে কি খেয়াল আছে? অভিকের কথায় আমার হুঁশ ফিরল। আমি ঘড়ির দিকে তাকিয়ে দেখলাম প্রায় 2টো বাজে। অভি বলল,
লাঞ্চের বাটিটা বের করুন, দেখি ভাবি আজকে কি রান্না করে পাঠিয়েছে। আমি বললাম, আপনার ভাবি এখনো বাসায় আসেনি। অভি আমার দিকে অবাক হয়ে চেয়ে বলল, আপনি কি আমার সাথে মজা করেন? আমি আপনার সাথে মজা করব কেন? মজা না তো কি, কালকে রাতে জুম মিটিং এ আপনার পাশে তো ভাবিকে দেখলাম, আর আপনি বলছেন ভাবি এখনো আসেনি। তাহলে কালকে কাকে দেখলাম আমরা? অভির কথা শুনে আমার মাথা ভনভন করে ঘুরতে লাগলো। আমি অভিকে বোঝাতে চাইলাম, আপনারা ভুল দেখেছেন, সত্যি বলছি দোলা আসেনি, এখনো ঢাকায়। স্পষ্ট দেখেছি ভাবি দাঁড়িয়েছিল পাশে। তিনজন মানুষ তো আর ভুল দেখবো না। আপনি কেন ভাবি ফেরার কথা সবার কাছে লুকোচ্ছেন? কারণ কি? আমি অভিকে কোনো জবাব দিতে পারলাম না। চুপচাপ আমার কক্ষ থেকে বের হয়ে আসলাম। ভর দুপুরবেলা রাস্তা দিয়ে একা একা হাঁটছি আর ভাবছি আমার সাথে সব কি হচ্ছে। সবাই তো তাকে দেখতে পাচ্ছে, কিন্তু আমি কেন দেখতে পাচ্ছি না? এতগুলো মানুষের কথা তো মিথ্যা হতে পারে না। ভাবতে ভাবতে আমি বাসার দিকে চলে আসলাম। আমি মেইন গেটের সামনে আসতেই দারোয়ান ফজলু কাকা কাদো কাদো গলায় আমাকে বলল, ভাইপো কাজটা কি ঠিক হলো? আমি বললাম, কি কাজ? দোলা ম্যাডাম আমারে বাসায় ডাইকা নিয়া গুনে গুনে 2 গালে 4টা চড় মারছে, দেখুন গাল 2টা কিভাবে ফুইলা আছে। ফজলু কাকার কথা শুনে আমি অবাক হয়ে তার কাছে জানতে চাইলাম, কাকা সত্যি কি আপনাকে দোলা মেরেছে? আমি আপনার সাথে মিথ্যা কথা কেন বলবো? কখন মেরেছে? এই তো ঘন্টাখানেক আগে। কিন্তু আমি বুঝতে পারছি না কেন মেরেছে। আমিও তো বুঝতে পারছি না। আমাকে বাসায় নিয়ে মারলো, তারপর কলার ধরে শাসিয়ে বলেছে, ফজলু তুমি ভালো হয়ে যাও। আমি সত্যি আরো বেশি অবাক হয়ে গেলাম। ফজলু কাকাকে কোন রকম সান্ত্বনা দিয়ে বাড়ির ভেতরে প্রবেশ করলাম। সিঁড়ি দিয়ে উপরের দিকে উঠছি, এমন সময় দোতলায় প্রিয়া তার ছোট ভাইকে কোলে নিয়ে বকবক করতে করতে নিচের দিকে নামছে। আমাকে দেখে আমার সামনে দাঁড়িয়ে উত্তেজিত হয়ে বলল, আপনার বউয়ের সমস্যা কি? আমার ছোট ভাইয়ের বলটা ছাদ থেকে ফেলে দিয়েছে। আমি এত করে বললাম, আন্টি আমার ভাইটা কান্না করবে, আপনি বলটা ফেলবেন না। কে শোনে কার কথা? তারপরে বলটা ফেলে দিল। আমি অবাক হয়ে প্রিয়ার কথা শুনছিলাম, আর আমার সারা শরীরে লোম দাঁড়িয়ে গেছে। ভয়ে যেন সারা শরীর থরথর করে কাঁপছে। প্রিয়া কত সময় বকবক করে তার ছোট ভাইকে নিয়ে নিজের দিকে চলে গেল। আমার পা যেন চলছে না। সিঁড়ির উপরে বসে পড়লাম। কি করব ভেবে কিনারা পাচ্ছি না। দোলা কি সত্যি তাহলে এসেছে? এটা কিভাবে সম্ভব? ভাবতে ভাবতে আমি আবার উঠে দাঁড়ালাম। আস্তে আস্তে বাসার দিকে পা রাখলাম। আমি চুপচাপ ঘরে শুয়ে আছি। ঘর অন্ধকার, পুরো বাড়ি অন্ধকার। বাড়িতে আমি ছাড়া আর কেউ নেই, অথচ আমি মানুষের শব্দ পাচ্ছি বাড়িতে। পাশের রুমে কে যেন হাঁটছে, রান্নাঘরে কে যেন টুকটাক কাজ করছে, বসার ঘরে চেয়ার টেবিল সরিয়ে সাজিয়ে রাখছে কেউ। আমার অন্তরাত্মা কেঁপে উঠল। এমন সময় দীপা আমাকে কল দিল। আমি কলটা রিসিভ করতেই অপর প্রান্ত থেকে দীপা কান্না করতে করতে বলল, ভাইয়া আমার বেঁচে নেই, ওর হাত থেকে মোবাইলটা পড়ে গেল। আমি এমন সময় লক্ষ্য করলাম আমার বেডরুমের দরজার পর্দাটা বাতাসে উঠছে। কিন্তু এটা কিভাবে সম্ভব? বাসার চতুর্পাশের জানালাগুলো বন্ধ, তাহলে আমার রুমের পর্দা উঠবে কিভাবে? মোবাইলটা আবার হাতে তুলে নিলাম। দীপা তখনও কান্না করছে। আমি কাপা কাপা গলায় বললাম, আমি আসছি। দীপা বলল, ভাবি কিছু সময় আগে এসেছে, তুমি এখনো আসলে না কেন ভাইয়া? আমার খুব কষ্ট হচ্ছে, তুমি তাড়াতাড়ি এসো। আমি মায়ের মৃত্যুর সংবাদ শুনে শোকে কাতর হয়ে যাচ্ছি, আর দীপার খবর শুনে যেন ভয়ে পাথর হয়ে যাচ্ছি। তখন আমার সারা রুমের জানালার পর্দাগুলো সব বাতাসে উঠতে লাগলো, কিন্তু আমি লক্ষ্য করলাম আমার জানালাগুলো সব বন্ধ। আমি মনে মনে ভাবলাম, আজ থেকে 10 দিন আগে আমি আমার স্ত্রী দোলাকে মেরে ফেলেছি। খুন করার যথেষ্ট বড় কারণ ছিল। ও আমার আর সাদিয়ার সম্পর্কের কথা জেনে গিয়েছিল। এ কথা কোনোভাবে ফাঁস হোক আমরা চাচ্ছিলাম না, কারণ সাদিয়া বিবাহিত, 2 ছেলের মা। আমার বড় ভাইয়ের স্ত্রী। দোলার লাশটা টুকরো টুকরো করে পলিথিনে ভরে ইট দিয়ে বেঁধে নদীতে ফেলে এসেছিলাম। কারো জানবার কথা নয় দোলা যে আর নেই, দোলার আর কখনো ফিরে আসার কথা নয়। হঠাৎ আমি ড্রয়িং রুম থেকে একটা চিৎকারের শব্দ শুনতে পেলাম। আমি বিছানা থেকে নেমে দৌড়ালাম। আস্তে আস্তে রুম থেকে বের হয়ে গেলাম। রুমের বাহিরে আসতেই ড্রয়িং রুমের দিকে তাকিয়ে লক্ষ্য করলাম ড্রয়িং রুমের পর্দার আড়ালে সাদা কাপড় পরা অবস্থায় সাদিয়া দাঁড়িয়ে আছে। আমি চমকে উঠলাম, কারণ এত রাতে সাদিয়ার আমার বাসায় আসার কথা নয়। এমন সময় আমার কানের কাছে দোলা যেন ফিস ফিস করে বলছে, আমি তোর মাকে মেরে ফেলেছি, ভালোবাসার মানুষ সাদিয়াকে মেরে ফেলেছি। সিরিয়ালে আরো কয়েকজন আছে যাদের কারণে তুই আমাকে মেরেছিস। অপেক্ষা কর, এক এক করে সবার মৃত্যুর খবর তুই শুনতে পাবি। আমি ভয়ে আতঙ্কে বাসার চতুর্দিকে বারবার তাকালাম, কিন্তু কোথাও তাকে দেখতে পাচ্ছি না। আমার সারা শরীর যেন ঘামে টইটুম্বুর। আমার অস্থিরতা দেখে দোলা যেন হাহা করে হাসছে। প্রিয় ভিউয়ার্স, অনেকটা রহস্য রেখে আজকে চলে যাচ্ছি, কিন্তু একেবারে চলে যাচ্ছি না। দ্বিতীয় পর্ব নিয়ে আপনাদের সামনে আসব। আপনারা জানতে পারবেন শহীদের মা দোলার সাথে কি করেছিল। শহীদের বড় ভাবি সাদিয়ার সাথে কি সত্যি শহীদের পরকীয়ার সম্পর্ক ছিল? দারোয়ান ফজলু কাকাকে কেন মারধর করলো? জানতে চাইলে অপেক্ষা করুন, আমাদের সাথেই থাকুন। গল্পটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করুন। গল্পটির রচনা ও পরিচালনায় ফেরদৌস অপু, প্রযোজনায় মঞ্জুর মোর্শেদ। ধন্যবাদ।